আজকের আলোচ্য বিষয় হল রবীন্দ্রনাথের পাঠক্রম। রবীন্দ্রনাথের পাঠক্রম। রবীন্দ্রনাথ তাঁর শিক্ষাচিন্তায় পাঠক্রমের ব্যাপক সংজ্ঞাকে গ্রহণ করেছেন। রবীন্দ্রনাথ তাঁর শিক্ষাচিন্তায় পাঠক্রমের ব্যাপক সংজ্ঞাকে গ্রহণ করেছেন। তিনি বলেছেন, পাঠক্রমের মাধ্যমে শিক্ষার্থীর সামনে সংস্কৃতির পূর্ণ রূপটি তুলে ধরতে হবে। তিনি বলেছেন, পাঠক্রমের মাধ্যমে শিক্ষার্থীর সামনে সংস্কৃতির পূর্ণ রূপটি তুলে ধরতে হবে। শিক্ষার উদ্দেশ্য যদি হয় বিশ্বমানবের সংস্কৃতির সঙ্গে মানুষের পরিচয় ঘটানো, তাহলে পাঠক্রম হবে ওই সংস্কৃতির বাহক। রবীন্দ্রনাথ তার শিক্ষাচিন্তায় পাঠক্রমের ব্যাপক সংজ্ঞাকেই গ্রহণ করেছেন। তিনি বলেছেন, পাঠক্রমের মাধ্যমে শিক্ষার্থীর সামনে সংস্কৃতির পূর্ণ রূপটি তুলে ধরতে হবে। সংস্কৃতির পূর্ণ রূপটি তুলে ধরতে হবে। শিক্ষার উদ্দেশ্য যদি হয় বিশ্বমানবের সংস্কৃতির সঙ্গে মানুষের পরিচয় ঘটানো, তাহলে পাঠক্রম হবে এই সংস্কৃতির বাহক। পাঠ্যপুস্তক সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, এতে মহাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়াছে। পাঠ্যপুস্তক সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, এতে মানবাত্মার অমর আলোক মানবাত্মার অমর আলোক কালো অক্ষরে কাগজের কারাগারে বাঁধা পড়িয়াছে। এতে মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়াছে। রবীন্দ্রনাথ বিদ্যালয়কে মানব সংস্কৃতির অনুশীলনের ক্ষেত্র হিসাবে বিবেচনা করেছেন, আর পাঠক্রম রচনার জন্য সেই সব বিষয়কে গ্রহণ করার কথা বলেছেন যেগুলির মধ্যে দিয়ে মানব সংস্কৃতিকে প্রতিফলিত করা সম্ভব হবে এবং যেগুলির মধ্যে মনের প্রাণীন ধর্ম বর্তমান। মনের প্রাণীন ধর্ম বর্তমান। পাঠ্যপুস্তক সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, এতে মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়াছে। রবীন্দ্রনাথ বিদ্যালয়কে মানব সংস্কৃতির অনুশীলনের ক্ষেত্র হিসাবে বিবেচনা করেছেন, আর পাঠক্রম রচনার জন্য সেই সব বিষয়কে গ্রহণ করার কথা বলেছেন যেগুলির মধ্যে দিয়ে মানব সংস্কৃতিকে প্রতিফলিত করা সম্ভব হবে এবং সেগুলির মধ্যে মনের প্রাণীন ধর্ম বর্তমান। যেগুলির মধ্যে মনের প্রাণীন ধর্ম বর্তমান। এই জন্য তিনি পাঠক্রমের ভিতর ভাষা, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, শিল্পকলা, সঙ্গীত, নৃত্য, পল্লী উন্নয়নমূলক কাজ এবং অন্যান্য সামাজিক কাজকে অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। এই জন্য তিনি তার পাঠক্রমের ভিতর ভাষা, সাহিত্য, দর্শন, বিজ্ঞান,
শিল্পকলা, সঙ্গীত, নৃত্য, পল্লী উন্নয়নমূলক কাজ এবং অন্যান্য সামাজিক কাজকে অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। তিনি ইংরেজি শিক্ষার বিশেষ পক্ষপাতী ছিলেন না। তিনি মাতৃভাষার প্রতি প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। গতানুগতিক শিক্ষা সম্পর্কে দুঃখ প্রকাশ করে তিনি বলেছিলেন, ইংরেজি শিখতে গিয়ে না হইল শেখা, না হইল লেখা। ইংরেজি শিখতে গিয়ে না হইল শেখা, না হইল লেখা। প্রকৃতির সত্যরাজ্যে প্রবেশ করিবারও অধিকার থাকিল না। সাহিত্যের কল্পনা রাজ্যে প্রবেশ করিবার দ্বার রুদ্ধ রহিল। তিনি ইংরেজি শিক্ষার বিশেষ পক্ষপাতী ছিলেন না। তিনি মাতৃভাষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। গতানুগতিক শিক্ষা সম্পর্কে দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, ইংরেজি শিখতে গিয়ে না হইল শেখা, না হইল লেখা। প্রকৃতির সত্যরাজ্যে প্রবেশ করিবারও অধিকার থাকিল না। সাহিত্যের কল্পনা রাজ্যে প্রবেশ করিবার দ্বার রুদ্ধ রহিল। ভাষা শিক্ষার জন্য এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিতির জন্য রবীন্দ্রনাথ রামায়ণ ও মহাভারতকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। ভাষা শিক্ষার জন্য এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিতির জন্য রবীন্দ্রনাথ রামায়ণ ও মহাভারতকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। অন্যান্য ভাষার শিক্ষার কথাও তিনি বলেছেন, বিশেষভাবে সংস্কৃতের কথা। সভ্যতার অগ্রগতির জন্য বিজ্ঞানের প্রয়োজনীয়তার কথা রবীন্দ্রনাথ উপলব্ধি করেছেন। সভ্যতার অগ্রগতির জন্য বিজ্ঞানের প্রয়োজনীয়তার কথা রবীন্দ্রনাথ উপলব্ধি করেছেন এবং জীবনের অগ্রগতির জন্য সার্থক জীবন দর্শনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন। সভ্যতার অগ্রগতির জন্য বিজ্ঞানের প্রয়োজনীয়তার কথা রবীন্দ্রনাথ উপলব্ধি করেছেন এবং জীবনের অগ্রগতির জন্য সার্থক জীবন দর্শনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন। তাই বিজ্ঞান ও দর্শনকে তিনি পাঠ্যক্রমের অন্তর্ভুক্তির কথা বলেছেন। তাছাড়া বিশ্ব প্রকৃতির সৌন্দর্যকে সার্থকভাবে উপলব্ধি করার জন্য শিল্পকলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্তির কথা বলেছেন। আবার শিশুকে তার সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে পরিচয় করাবার জন্য সঙ্গীত ও নৃত্যকলাকেও বিদ্যালয়ে চর্চা করতে হবে। আবার শিশুকে তার সংস্কৃতির সঙ্গে পরিচিতি করার জন্য সঙ্গীত ও নৃত্যকলাকেও বিদ্যালয়ে চর্চা করতে হবে। সবশেষে সমাজ জীবনের প্রতি সমবেদনামূলক মনোভাব গড়ে তোলার জন্য এবং শিক্ষার্থীদের সামাজিক বিকাশে সহায়তা করার জন্য
পাঠ্যক্রমের মধ্যে বিভিন্ন ধরনের সমাজসেবা ও সমাজ উন্নয়নমূলক কাজের ব্যবস্থা রাখার পক্ষপাতী ছিলেন তিনি। সবশেষে সমাজ জীবনের প্রতি সমবেদনামূলক মনোভাব গড়ে তোলার জন্য এবং শিক্ষার্থীর সামাজিক বিকাশে সহায়তা করার জন্য পাঠ্যক্রমের মধ্যে বিভিন্ন ধরনের সমাজসেবা ও সমাজ উন্নয়নমূলক কাজের ব্যবস্থা রাখার পক্ষপাতী ছিলেন তিনি। সুতরাং দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ তার পাঠ্যক্রমের ভিতর সম্পূর্ণ মানবের শিক্ষার উপযোগী বিষয় নির্বাচন করেছেন। রবীন্দ্রনাথ তার পাঠ্যক্রমের ভিতর সম্পূর্ণ মানবের শিক্ষার উপযোগী বিষয় নির্বাচন করেছেন। ফলে তার পাঠ্যক্রমের ক্ষেত্র বহু বিস্তৃত হয়েছে। রবীন্দ্রনাথের শিক্ষা পদ্ধতি রবীন্দ্রনাথ গতানুগতিক শিক্ষা পদ্ধতিকে সমালোচনা করেছেন। রবীন্দ্রনাথ গতানুগতিক শিক্ষা পদ্ধতিকে সমালোচনা করেছেন, কিন্তু আধুনিক পরস্পর বিরোধী শিক্ষণ পদ্ধতির কোনো একটিকে এককভাবে গ্রহণযোগ্যও মনে করেননি। কারণ তিনি বিশ্বাস করতেন মানুষের শিক্ষা কৌশল বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রকমের, তাকে একই নিয়মের বন্ধনে বেঁধে ফেলা যায় না। তিনি বলেছেন, সুখও তাকে শিক্ষা দেয়, দুঃখও তাকে শিক্ষা দেয়। শাসন নইলেও তাহার চলে না, স্বাধীনতা নইলেও তার রক্ষা নাই। তিনি বলেছেন, সুখও তাকে শিক্ষা দেয়, দুঃখও তাকে শিক্ষা দেয়, শাসন নইলেও তাহার চলে না, স্বাধীনতা নইলেও তাহার রক্ষা নাই। তিনি বলেছেন, সুখও তাকে শিক্ষা দেয়, দুঃখও তাকে শিক্ষা দেয়, শাসন নইলেও তাহার চলে না, স্বাধীনতা নইলেও তাহার রক্ষা নাই। রবীন্দ্রনাথের শিক্ষা পদ্ধতি তিনটি মূল নীতির উপর প্রতিষ্ঠিত। এক, স্বাধীনতা। 2, সৃজনশীলতার মাধ্যমে আত্মপ্রকাশ। 3, প্রকৃতির সঙ্গে সক্রিয় সংযোগ। 1, স্বাধীনতা। 2, সৃজনশীলতার মাধ্যমে আত্মপ্রকাশ। 3, প্রকৃতির সঙ্গে সংযোগ। 1, স্বাধীনতা বলতে রবীন্দ্রনাথ স্বেচ্ছাচারের অধিকার বোঝাননি। স্বাধীনতা বলতে রবীন্দ্রনাথ স্বেচ্ছাচারের অধিকারকে বোঝাননি। তার কাছে স্বাধীনতার অর্থ হল ব্যক্তিত্বের সমস্ত শক্তি উন্মোচন করা এবং বন্ধনমুক্ত এই ব্যক্তিসত্তার সাহায্যে বিশ্বের চিরন্তন শক্তিগুলির সঙ্গে অবাধ ক্রিয়া প্রতিক্রিয়ার আয়োজন করা। স্বাধীনতা বলতে রবীন্দ্রনাথ স্বেচ্ছাচারের অধিকারকে বোঝাননি। তার কাছে স্বাধীনতার অর্থ হল ব্যক্তিত্বের সমস্ত শক্তি উন্মোচন করা এবং বন্ধনমুক্ত এই ব্যক্তিসত্তার সাহায্যে বিশ্বের চিরন্তন শক্তিগুলির সঙ্গে অবাধ ক্রিয়া প্রতিক্রিয়ার আয়োজন করা। তাঁর শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থী
পূর্ণ স্বাধীনতা পাবে কাজ করার। তাঁর শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থী পূর্ণ স্বাধীনতা পাবে কাজ করার। তিনি স্বাধীনতাকে আত্মকর্তৃত্বের সমতুল্য হিসাবে বিচার করেছেন। তিনি স্বাধীনতাকে আত্মকর্তৃত্বের সমতুল্য হিসাবে বিচার করেছেন। তাই তাঁর বিদ্যালয়ে তিনি শিক্ষার্থীদের যেমন কঠোর ব্রহ্মচর্য পালনের কথা বলেছেন, তাই তাঁর বিদ্যালয়ে তিনি শিক্ষার্থীদের যেমন কঠোর ব্রহ্মচর্য পালনের কথা বলেছেন, তেমনি দেহ মনের বিকাশের জন্য স্বাধীনতার প্রয়োজনীয়তাকে স্বীকার করেছে। তেমনি দেহ মনের বিকাশের জন্য স্বাধীনতার প্রয়োজনীয়তাকে স্বীকার করেছেন। তিনি বলেছেন, ত্রুটি সংশোধনের দায় নিজে গ্রহণ করার উদ্যম যাদের আছে, খুঁতখুঁত করার কাপুরুষতায় তারা ধিক্কার বোধ করে। তিনি বলেছেন, ত্রুটি সংশোধনের দায় নিজে গ্রহণ করার উদ্যম যাদের আছে, খুঁতখুঁত করার কাপুরুষতায় তারা ধিক্কার বোধ করে। ত্রুটি সংশোধনের দায় নিজে গ্রহণ করার উদ্যম যাদের আছে, খুঁতখুঁত করার কাপুরুষতায় তারা ধিক্কার বোধ করে। 2. এই স্বাধীনতা বা আত্মকর্তৃত্বের প্রধান লক্ষণ হল 2. এই স্বাধীনতা বা আত্মকর্তৃত্বের প্রধান লক্ষণ হল সৃষ্টি কর্তৃত্ব। সৃষ্টি কর্তৃত্ব স্বাধীন ভাব থেকেই সৃজন প্রতিভার বিকাশ পাবে এবং তার মধ্য দিয়েই শিক্ষার্থী নিজেকে বিকশিত করবে। স্বাধীন ভাব থেকেই সৃজন প্রতিভার বিকাশ পাবে এবং তার মধ্যে দিয়েই শিক্ষার্থী নিজেকে বিকশিত করবে। তাই রবীন্দ্রনাথ তার শিক্ষা পদ্ধতিতে গান্ধীজির মতো সৃজনাত্মক কাজের ওপর গুরুত্ব দিয়েছেন। তাই রবীন্দ্রনাথ তার শিক্ষা পদ্ধতিতে গান্ধীজির মতো সৃজনাত্মক কাজের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষা হবে প্রতিদিনের জীবনযাত্রার নিকট অঙ্গ। তিনি বলেছেন, শিক্ষা হবে প্রতিদিনের জীবনযাত্রার নিকট অঙ্গ। আর আমরা মন খাটাইয়া সজীবভাবে যে জ্ঞান উপার্জন করি, তাহা আমাদের মনের সঙ্গে মিশিয়া যায়। আর আমরা মন খাটাইয়া সজীবভাবে যে জ্ঞান উপার্জন করি, তাহা আমাদের মনের সঙ্গে মিশিয়া যায়। তাই রবীন্দ্রনাথ তাঁর শিক্ষা ব্যবস্থার মধ্যে শিশুর সক্রিয়তার সুযোগ রেখেছেন। রবীন্দ্রনাথ তাঁর শিক্ষা ব্যবস্থার মধ্যে শিশুর সক্রিয়তার সুযোগ রেখেছেন। এদিক থেকে তাঁর পদ্ধতির সঙ্গে প্রজেক্ট পদ্ধতি বা বুনিয়াদী শিক্ষণ পদ্ধতির যথেষ্ট মিল আছে। এদিক থেকে তাঁর পদ্ধতির সঙ্গে প্রজেক্ট পদ্ধতি বা বুনিয়াদী শিক্ষণ পদ্ধতির যথেষ্ট মিল আছে। তিনি বাগান পরিচর্যার কাজ, লাইব্রেরি গোছানোর কাজ, নাটক রচনা, অভিনয়, সঙ্গীত, বিভিন্ন ধরনের হাতের কাজ ইত্যাদির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তার পদ্ধতির মধ্যে। তিনি বাগান পরিচালনার কাজ, লাইব্রেরি গোছানোর কাজ,
নাটক রচনা, অভিনয়, সঙ্গীত, বিভিন্ন ধরনের হাতের কাজ ইত্যাদির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর পদ্ধতির মধ্যে তিনি আশা করেছিলেন এই জাতীয় কার্যাবলীতে শিক্ষার্থীরা স্বাধীনভাবে অংশগ্রহণের সুযোগ লাভ করে নিজেদের সৃজন ক্ষমতার প্রকাশ করতে পারবে। তিনি আশা করেছিলেন এই জাতীয় কার্যাবলীতে শিক্ষার্থীরা স্বাধীনভাবে অংশগ্রহণের সুযোগ লাভ করে নিজেদের সৃজনাত্মক প্রকাশ করতে পারবে। ৩. সবশেষে তিনি প্রকৃতি ও সমাজের সঙ্গে সংযোগ রক্ষা করে শিক্ষাদানের কথা বলেছেন। তিনি প্রকৃতি ও সমাজের সঙ্গে সংযোগ রক্ষা করে শিক্ষাদানের কথা বলেছেন। শিশুকে তার প্রাকৃতিক পরিবেশের মধ্যে শিক্ষা দিতে হবে এবং শিক্ষার মাধ্যমে যাতে সমাজ পরিবেশের সঙ্গে আত্মিক সূত্র স্থাপন হয় তার ব্যবস্থা করতে হবে। তিনি শিক্ষার মাধ্যমে যদি বিশ্ব প্রকৃতির সঙ্গে সংযোগ না ঘটে সে শিক্ষার কোনো মূল্য নেই। তিনি প্রকৃতি ও সমাজের সঙ্গে সংযোগ রক্ষা করে শিক্ষাদানের কথা বলেছেন। শিশুকে তার প্রাকৃতিক পরিবেশের মধ্যে শিক্ষা দিতে হবে এবং শিক্ষার মাধ্যমে যাতে সমাজ পরিবেশের সঙ্গে তার আত্মিক সূত্র স্থাপন হয় তার ব্যবস্থা করতে হবে। শিক্ষার মাধ্যমে যদি বিশ্ব প্রকৃতির সঙ্গে সংযোগ না ঘটে সে শিক্ষার কোনো মূল্য নেই। মানুষকে জন্ম বিশ্ব প্রকৃতি ও মানুষের জন্ম বিশ্ব প্রকৃতি এবং মানব সমাজ এই দুয়ের মধ্যে। মানুষের জন্ম বিশ্ব প্রকৃতি এবং মানব সমাজ এই দুয়ের মধ্যে। তাই শিক্ষার ক্ষেত্রেও রবীন্দ্রনাথ এই দুই উপাদানকে কাজে লাগাতে চেয়েছেন। তাই শিক্ষার ক্ষেত্রেও রবীন্দ্রনাথ এই দুই উপাদানকে কাজে লাগাতে চেয়েছেন। তিনি বলেছেন, শিখবার জন্য আলো, বাতাস, গাছপালা, মুক্ত আকাশ, চক, বোর্ড, পুঁথি ইত্যাদির মতো আবশ্যকীয়। তিনি বলেছেন শিখবার জন্য আলো, বাতাস, গাছপালা, মুক্ত আকাশ, চক, বোর্ড, পুঁথি ইত্যাদির মতো আবশ্যকীয়। এই কারণে তিনি আশ্রমিক শিক্ষার পক্ষপাতী ছিলেন এবং প্রকৃতির সঙ্গে সংযোগ রাখার জন্য আশ্রম বিদ্যালয় স্থাপন করেছেন। এই কারণে তিনি আশ্রমিক শিক্ষার পক্ষপাতী ছিলেন এবং প্রকৃতির সঙ্গে সংযোগ রাখার জন্য আশ্রম বিদ্যালয় স্থাপন করেছেন। তিনি অকপটে তার বিশ্বাসকে ব্যক্ত করেছেন, আমার আশা ছিল যে শান্তিনিকেতনের গাছপালা, পাখি এদের শিক্ষার ভার নেবে। আমার আশা ছিল যে শান্তিনিকেতনের গাছপালা, পাখি এদের শিক্ষার ভার নেবে। তাহলে আমরা কি আলোচনা করলাম এখানে? রবীন্দ্রনাথ নির্দিষ্ট কোনো পদ্ধতির ওপর গুরুত্ব দেননি। রবীন্দ্রনাথ নির্দিষ্ট কোনো পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেননি। তিনি মনে করতেন শিক্ষক যদি আদর্শ গুণ সম্পন্ন হন তাহলে পদ্ধতির নতুনত্বের বিশেষ প্রয়োজন নেই। তিনি মনে করতেন শিক্ষক যদি আদর্শ গুণ সম্পন্ন হন তাহলে পদ্ধতির নতুনত্বের বিশেষ প্রয়োজন নেই। তিনি বলেছেন,
মানুষের কাছ থেকে শিখতে পারে। যেমন জলের দ্বারা জলাশয় পূর্ণ হয়, শিখার দ্বারা শিখা জ্বলিয়া ওঠে, প্রাণের দ্বারা প্রাণ সঞ্চারিত হয়। তিনি বলেছেন, মানুষের কাছ থেকে শিখতে পারে। মানুষ মানুষের কাছ থেকে শিখতে পারে। যেমন জলের দ্বারা জলাশয় পূর্ণ হয়, শিখার দ্বারা শিখা জ্বলিয়া ওঠে, প্রাণের দ্বারা প্রাণ সঞ্চারিত হয়। তাই রবীন্দ্রনাথ সুনির্দিষ্ট কোনো পদ্ধতির কথা উল্লেখ করেননি। তাই রবীন্দ্রনাথ সুনির্দিষ্ট কোনো পদ্ধতির কথা উল্লেখ করেননি বা কোনো বিশেষ পদ্ধতি স্বীকার করেননি। তবে বিভিন্ন জায়গার তিনি প্রয়োজন মতো পদ্ধতি গ্রহণ করার কথা বলেছেন। তবে বিভিন্ন জায়গায় তিনি প্রয়োজন মতো পদ্ধতি গ্রহণ করার কথা বলেছেন। তবে বিভিন্ন জায়গায় তিনি প্রয়োজন মতো পদ্ধতি গ্রহণ করার কথা বলেছেন। তিনি ইন্দ্রিয়ের পরিমার্জনার কথাও বলেছেন। তিনি ইন্দ্রিয়ের পরিমার্জনার কথাও বলেছেন। প্রজেক্ট পদ্ধতি ও সামগ্রিক শিখন পদ্ধতির কথাও বলেছেন। প্রজেক্ট পদ্ধতি ও সামগ্রিক শিখন পদ্ধতির কথাও বলেছেন। আদর্শ শিক্ষক যে পদ্ধতি অনুসরণ করে শিশু মনকে প্রভাবিত করার চেষ্টা করবেন, তাই হবে শিক্ষণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আদর্শ পদ্ধতি। আদর্শ শিক্ষক যে পদ্ধতি অনুসরণ করে শিশু মনকে প্রভাবিত করার চেষ্টা করবেন, তাই হবে শিক্ষণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আদর্শ পদ্ধতি। আদর্শ শিক্ষক যে পদ্ধতি অনুসরণ করে শিশু মনকে প্রভাবিত করার চেষ্টা করবে, তাই হবে শিক্ষণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আদর্শ পদ্ধতি। আদর্শ শিক্ষক যে পদ্ধতি অনুসরণ করে শিশু মনকে প্রভাবিত করার চেষ্টা করবে, তাই হবে শিক্ষণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আদর্শ পদ্ধতি। সুতরাং রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনে যেমন বিভিন্ন কৃষ্টির সমন্বয় হয়েছিল এবং চিন্তা জগতেও যেমন বিভিন্ন দার্শনিক ভাবধারার অপূর্ব সমন্বয় ঘটেছিল, তেমনি তার শিক্ষা দর্শনের মধ্যেও বিভিন্ন চিন্তাধারার সমাবেশ ঘটেছিল। রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনে যেমন বিভিন্ন কৃষ্টির সমন্বয় হয়েছিল এবং চিন্তা জগতেও যেমন বিভিন্ন দার্শনিক ভাবধারার অপূর্ব সমন্বয় হয়েছিল, ঠিক তেমনি তার শিক্ষা দর্শনের মধ্যেও বিভিন্ন চিন্তাধারার সমাবেশ ঘটেছিল। তিনি প্রাচীন ভারতীয় শিক্ষার পদ্ধতি ও দর্শনের সঙ্গে পাশ্চাত্য জগতের যা কিছু ভালো তার সমন্বয় সাধনের চেষ্টা করে গেছেন। তিনি প্রাচীন ভারতীয় শিক্ষার পদ্ধতি ও দর্শনের সঙ্গে পাশ্চাত্য জগতের যা কিছু ভালো তার সমন্বয় সাধনের চেষ্টা করে গেছেন। তিনি শুধুমাত্র ভারতীয় উপনিষদের জ্ঞানকে চরম হিসাবে বিবেচনা করেননি। তিনি শুধুমাত্র ভারতীয় উপনিষদের জ্ঞানকে চরম হিসাবে বিবেচনা করেননি। তিনি জানতেন আধুনিক যুগে পরিপূর্ণ জীবনযাপন করতে হলে ইউরোপীয় বিজ্ঞান শিক্ষার প্রয়োজন। তিনি জানতেন
আধুনিক যুগে পরিপূর্ণ জীবনযাপন করতে হলে ইউরোপীয় শিক্ষা বিজ্ঞান জ্ঞানের প্রয়োজন। ইউরোপীয় বিজ্ঞান জ্ঞানের প্রয়োজন। তিনি তাই তাঁর শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রাচীন ভারতীয় আদর্শের সঙ্গে পাশ্চাত্যের বৈজ্ঞানিক চিন্তাধারার সমন্বয় সাধন করতে চেয়েছেন। তিনি তাই তাঁর শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রাচীন ভারতীয় আদর্শের সঙ্গে পাশ্চাত্যের বৈজ্ঞানিক চিন্তাধারার সমন্বয় সাধন করতে চেয়েছেন। কি শিক্ষার উদ্দেশ্য নির্ণয়ে, কি তার পদ্ধতি নির্ণয়ে, কি তার পাঠ্যক্রম নির্ণয়ে, সর্বত্রই এই সমন্বয়ের ভাব লক্ষ্য করা যায়। কি শিক্ষার উদ্দেশ্য নির্ণয়ে, কি তার পদ্ধতি নির্ণয়ে, কি তার পাঠ্যক্রম নির্ণয়ে, সর্বত্রই এই সমন্বয়ের ভাব লক্ষ্য করা যায়। এখানেই রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তার প্রধান বৈশিষ্ট্য। এখানেই রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তার প্রধান বৈশিষ্ট্য। তিনি শান্তিনিকেতন, আশ্রম বিদ্যালয় ও বিশ্বভারতীর মধ্যে তাঁর এই চিন্তাধারাকে কার্যকরী করার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত সাধন করে গিয়েছেন। তিনি শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় ও বিশ্বভারতীর মধ্যে তাঁর এই চিন্তাধারাকে কার্যকরী করার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত সাধন করে গিয়েছেন।